হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অল্টারের 9 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতে আমরা দেখি হেলি এবং তার বন্ধুরা সবাই মিলে আলোচনা করছে, আর অবশেষে তারা বুঝতে পেরেছে যে সোহা আসলে কে। আর এই সত্যিটা জানার পর তাদের মনে হচ্ছে এই কারণেই হয়তো তারা সবাই না চাইতেও সোহার দিকে বারবার ছুটে যেত। একই সাথে তাদের আরও একটি বড় ভুল ভাঙে। তারা এতদিন ভাবত যে মার্জ ওই মহিলাটি তাদের বিরক্ত করছে বা তাদের ক্ষতি করতে চাইছে, কিন্তু এখন তারা বুঝতে পারে মার্জ আসলে ডার্ডেনের হাত থেকে তাদের রক্ষা করছিল। সে ছিল তাদের অভিভাবক, শত্রু নয়। এই কঠিন পরিস্থিতিতে তারা সবাই জাকাকে অনুরোধ করে সোহার শক্তি অনুভব করার জন্য, কিন্তু জাকা যখন মনোযোগ দেয় তখন সে হতাশ হয়ে জানায় যে সোহার শক্তি বা এনার্জি সে একেবারেই অনুভব করতে পারছে না। আর এমনটা কেবল তখনই হয় যখন কোনো মানুষ অজ্ঞান হয়ে যায় অথবা তার জীবন শেষ হয়ে যায়। এই কথা শোনার পর হেলির বুকটা ভয়ে কেঁপে ওঠে। সে নিজেকে দোষারোপ করতে শুরু করে। তার মনে হতে থাকে সে সোহাকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু সে তার কথা রাখতে পারেনি। হেলি প্রায় ভেঙে পড়ে বলে, আমি ওকে কথা দিয়েছিলাম যে ওকে রক্ষা করব, কিন্তু আমি পারছি না, এখন আমি কি করব? তার এই অসহায়ত্ব দেখে বাকিরাও চিন্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে মার্জ এগিয়ে আসে এবং বলে যে তাদের এখনই ভ্যানফিল্ড হাউসে যাওয়া উচিত। তার বিশ্বাস ডার্ডান সেখানে নিশ্চয়ই কিছু একটা নিতে আসবে। এখানে একটু বলে রাখি, এই ভ্যানফিল্ড হাউস ছিল প্রাচীন বার্গেন রাজ্যের একটি স্কুল। যদিও সেই রাজ্য বহু আগেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার কিছু চিহ্ন বা ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। মার্জের কথা থেকে এটা স্পষ্ট যে ডার্ডানের যদি চূড়ান্ত শক্তি লাভ করতে হয় তবে তাকে সেই প্রাচীন রাজ্যের কোনো গোপন রহস্য বা জিনিস খুঁজে বের করতে হবে, সম্ভবত কোনো শক্তিশালী আর্টিফ্যাক্ট বা জ্ঞানের বই। যাই হোক, মার্জের কথা মতো সবাই তাদের নতুন মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। হেলির চোখে মুখে ফুটে ওঠে দৃঢ় সংকল্প। সে বলে, যাই হয়ে যাক, আমরা কিছু একটা করে সোহাকে বাঁচিয়ে আনবই। বাকিরাও তার কথায় সায় দেয়। কিছুক্ষণ পর তারা সেই পুরনো ক্যাসেল বা ভ্যানফিল্ড হাউসে পৌঁছায়। বহুদিন পর সেই জায়গায় ফিরে এসে সবাই কিছুটা অবাক এবং আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু ভেতরে ঢুকেই তাদের জন্য অপেক্ষা করছিল এক বড় ধাক্কা। তারা বুঝতে পারে তাদের আগেই সেখানে কেউ এসেছিল, আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো যে পুরনো স্ক্রোল বা পুঁথিটি সেখানে ছিল সেটা গায়েব। কেউ একজন সেটা নিয়ে গেছে। এই দৃশ্য দেখে মার্জ প্রচণ্ড ঘাবড়ে যায়। সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে হয়তো তাদের আসতে দেরি হয়ে গেছে, কিন্তু হেলি আশা ছাড়ে না। সে বলে, না, স্ক্রোলটি এখানেই কোথাও থাকতে পারে। এরপর তারা পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। মার্জ হঠাৎ করেই উধাও হয়ে যায়। মার্জের উধাও হয়ে যাওয়ার পর বাকিরা আরো মরিয়া হয়ে ওঠে। তারা সেই ব্যক্তিকে খুঁজতে থাকে যে স্ক্রলটি চুরি করেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জান অবশেষে একটা ভ্যাম্পায়ারকে ধরে ফেলে। জান সেই ধৃত ভ্যাম্পায়ারের কলার ধরে জিজ্ঞেস করে, মার্জ কোথায়, সত্যি করে বল। কিন্তু সেই ভ্যাম্পায়ার মুখ খুলতে চায় না। তখন শিওন তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে সত্যিটা বের করার চেষ্টা করে। চাপের মুখে ভ্যাম্পায়ারটি শুধু একটি নাম বলে, ভেক্টোনিয়া। এই নামটি শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ ভেক্টোনিয়া এখান থেকে অনেক দূরে। তারা জানতে চায় যে ভেক্টোনিয়াতে কি আছে বা ডার্ডন কি সেখানেই আছে, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার আগেই সেই ভ্যাম্পায়ারটি মারা যায়। ঠিক সেই মুহূর্তে হেলির চোখে পড়ে মাটিতে পড়ে থাকা একটি ম্যাচ বক্স। এটা হয়তো কোনো সূত্র হতে পারে। এরপর সিন শিফট হয় আর আমরা ডার্ডন অর্থাৎ ক্রিসকে দেখতে পাই। সে একা একা বিড়বিড় করে বলছে, আমি আসলেই একটা বড় বোকা, আমার ওকে হেলিকে আরো আগেই মেরে ফেলা উচিত ছিল। ক্রিস মনে মনে চিন্তা করছে যে এবার যাই হয়ে যাক সে সোহার সাথে এক হয়ে যাবে, সোহার শক্তি কেড়ে নিয়ে সে নিজেই হেলির জায়গা নেবে। এখানে ক্রিস একটি ভয়ঙ্কর পরিকল্পনার কথা প্রকাশ করে। সে বলে যাদের শরীরে জাদুকরের রক্ত আছে তারা যুগ যুগ ধরে এই পৃথিবীতে রাজত্ব করে এসেছে। পুরনো রীতি অনুযায়ী রাজার মেয়াদ শেষ হলে তার শক্তিকে বন্দী করে রাখা হতো, যাতে পরবর্তী পূর্ণিমার রাতে নতুন রাজা সেই শক্তি গ্রহণ করে সিংহাসনে বসতে পারে। ক্রিসের আসল পরিকল্পনা এখন আমাদের কাছে পরিষ্কার। সে পূর্ণিমার রাতে সোহার শক্তি কেড়ে নিয়ে নতুন রাজা হতে চায়, আর এর জন্য তার প্রয়োজন ভার্গানের রক্ত, অর্থাৎ ওয়্যারউলফদের দেবতার রক্ত। সে এবার যে কোনো মূল্যে রাজা হতে চায়। এরপর আমরা ক্রিসের অতীতের একটি দৃশ্য দেখি। সে বলছে, অনেক কষ্ট করে আমি এই রাজ্যের চ্যান্সেলর হয়েছি, কিন্তু তারপরেও আমি বুঝতে পারি না আমার মধ্যে কিসের অভাব যে সোহা আমাকে পছন্দ করে না। তার কথায় স্পষ্ট বোঝা যায় সে সোহাকে না পাওয়ার যন্ত্রণায় ভুগছিল এবং তাকে নিজের করে পাওয়ার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিল। সেই সময় ক্রিস একটি পুরনো পুঁথি বা স্ক্রোল খুঁজছিল এবং অবশেষে সে সেটা খুঁজেও পায়। সেই স্ক্রোলের ভেতরেই ছিল ভার্গানের রক্তের রহস্য, যা ব্যবহার করে সে আরও শক্তিশালী হতে পারত। কিন্তু ঠিক যখন সে স্ক্রোলটি হাতে পায় তখনই মার্জ সেখানে চলে আসে।
মার্জ ক্রিসের হাত থেকে এক ঝটকায় স্ক্রোলটি কেড়ে নেয় এবং তাকে সতর্ক করে বলে, তুমি জানো না এটা কি? এটা শুধু রাজ পরিবারের লোকেরাই ছুঁতে বা পড়তে পারে। রাজকীয় শব্দটি শুনে ক্রিসের রাগ চরমে ওঠে। সে সব সময় নিজেকে বাইরের লোক ভেবে এসেছে, আর এই কথাটি তার সেই ক্ষোভে ঘি ঢালে। মার্জ যখন তাকে তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করে, ক্রিস হিংস্র হয়ে ওঠে এবং মার্জের গলা টিপে ধরে। সে চিৎকার করে বলে, তোমরা এই স্ক্রোল লুকিয়ে রেখেছিলে যাতে শুধু তোমরাই শক্তিশালী হতে পারো। এরপর নিজের প্রাণ বাঁচাতে ক্রিস সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি সোহা যখন অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে বাঁচানোর জন্য ভার্গেনের রক্ত খাওয়ানো হয়েছিল, তখন ক্রিস সেই রক্তের দিকে নজর দেয় এবং সে সুযোগ বুঝে সেই রক্ত চুরি করে আর নিজেও পান করে। কিন্তু ফল হয় উল্টো। সে বলতে থাকে, আমি যতই রক্ত পান করি না কেন, আমার তৃষ্ণা মিটছে না, আর সামান্য রোদে বেরোলেই আমার শরীর পুড়ে যাচ্ছে। প্রিন্সেসের মতো ভার্গেনের রক্ত পান করার পরেও তার কোনো লাভ হয়নি। সে হতাশ হয়ে ভাবতে থাকে, আমার মধ্যে কি শক্তির অভাব? যদি আমি সেই স্ক্রোলটা পুরোপুরি পড়তে পারতাম। রাগে ক্ষোভে সে চিৎকার করে ওঠে, আমি কেন একজন পারফেক্ট ভ্যাম্পায়ার হতে পারছি না? এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে, আর আমরা খানের ওয়্যারউলফ টিমকে দেখতে পাই। তাদের দলের একজন সদস্য মারাত্মকভাবে আহত। সে জানায় যে তারা একটি বারে গিয়েছিল, ভেবেছিল সেখানে কিছু ভ্যাম্পায়ার পাওয়া যাবে, কিন্তু গিয়ে দেখে ওটা আসলে ভ্যাম্পায়ারদের একটা বিশাল আড্ডা। তারা সাহসের সাথে লড়াই শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে তার এন্ট্রি হয়। এরপর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি স্টোর রুমে আবিষ্কার করে এবং তার বাকি সঙ্গীরা গায়েব। সে আরও জানায় যে সেখানে তাদের মতো আরও অনেক ওয়্যারউলফকে আগে থেকেই বন্দী করে রাখা হয়েছিল। সে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে পারলেও তার সঙ্গীরা সেখানেই আটকে আছে। এই কথা শুনে খান বলে, তুমি কি আমাদের সেই স্টোর রুমে নিয়ে যেতে পারবে? এরপর বাকি সঙ্গীদের বাঁচানোর জন্য তারা সবাই সেই স্টোর রুমের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে হেলি এবং তার দল একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল। হেলি ঘুমিয়ে পড়ে এবং একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে তার সামনে সোহা পড়ে আছে, কিন্তু তাদের মধ্যে একটি অদৃশ্য বাধা। সে সোহাকে জিজ্ঞেস করে, সোহা তুমি ঠিক আছো তো? সোহা ক্ষীণ স্বরে উত্তর দেয়, তলোয়ারটা মুন অল্টারে নিয়ে যাও। হেলি কিছু বোঝার আগেই তার ঘুম ভেঙে যায়। অবাক করা বিষয় হলো, দলের বাকিরাও একই রকম স্বপ্ন দেখেছে এবং তারাও শুনেছে যে সোহা তলোয়ারটি মুন অল্টারে নিয়ে যেতে বলেছে। হেলির দল সেই ম্যাচবক্সের সূত্র ধরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। তারা জাকার কাছে জানতে চায় সে কোনো শক্তি অনুভব করতে পারছে কিনা। জাকা জানায় সে ডার্ডেন, সোহা বা মার্জ কারোর শক্তিই পাচ্ছে না, কিন্তু সে অন্য একজনের প্রচন্ড শক্তিশালী এনার্জি অনুভব করছে। জাকা বলে, এত শক্তিশালী শক্তির মুখোমুখি আমরা আগে কখনো হইনি। এই কথা শুনে তারা সাবধানে ভেতরে প্রবেশ করে, কিন্তু ঘরটি ছিল একদম খালি। তারা ভাবে হয়তো শত্রু বাইরে আছে, কিন্তু জাকা একটি নির্দিষ্ট দিক দেখিয়ে বলে যে শক্তিটা ওদিক থেকে আসছে। তারা সেই দিকে এগিয়ে একটি স্টোর রুমের ভেতরে যায়। সেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ঠিক তখনই হঠাৎ করে স্টোর রুমের দরজাটা একাই বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে তারা একটা ফাঁদে আটকে পড়েছে। জান দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে শরীরে প্রচন্ড দুর্বলতা অনুভব করতে থাকে। শুধু জান নয়, বাকিরাও ঠিকমতো শ্বাস নিতে পারছিল না এবং তাদের শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। তারা বুঝতে পারে এই ধোঁয়ার মধ্যেই কিছু একটা আছে। হঠাৎ সেই ধোঁয়ার মধ্যে থেকে একটি ভ্যাম্পায়ার বেরিয়ে আসে এবং তাচ্ছিল্যের সাথে বলে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আর জেনে রাখো, এই ধোঁয়া শুধু তোমাদের ঘুম পাড়াচ্ছে না, এটা তোমাদের শক্তিও কেড়ে নিচ্ছে। জান কোনো মতে শেষ শক্তি দিয়ে দরজাটা ভাঙে, কিন্তু বাইরে যা দেখে তাতে তাদের আত্মা কেঁপে ওঠে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে অগণিত ভ্যাম্পায়ার। তারা সবাই ক্ষুধার্ত নেকড়ের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে আমাদের ক্রিসকে ডার্ডানকে দেখানো হয়, যে সোহা কাছে বলছে, পূর্ণিমার পর তুমি অল্টারের সব শক্তি পেয়ে যাবে, আর তারপর আমি তোমাকে আমার করে নেব। আগে তোমার কাছে শক্তি ছিল আর আমার কাছে ভালোবাসা, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার শক্তি আমার কাছে থাকবে আর ভালোবাসা তোমার কাছে। এন্ড ভাই, লিটারালি হেলি টিম খুব খারাপভাবে মার খাচ্ছিল। ধোঁয়ার কারণে তারা তাদের কোনো শক্তিই ব্যবহার করতে পারছিল না। হেলি মনে মনে ভাবে, যেই এই ধোঁয়া তৈরি করছে আমাকে তাকে থামাতে হবে। ঠিক তখনই সেই প্রধান ভ্যাম্পায়ার পেছন থেকে হেলির উপর আক্রমণ করে বলে, এখন তোমার কাছে কোনো শক্তি নেই। এন্ড সাডেনলি যখন মনে হচ্ছিল সবাই হেরে যাবে, ঠিক
তখনই তাদের কানে সোহার কণ্ঠস্বর ভেসে আসে। সোহা এক এক করে সবার নাম ধরে ডাকে এবং বলে, তোমাদের মনে করতে হবে। এরপর আমরা অতীতের আরও একটি দৃশ্য দেখি, যেখানে তারা সবাই সোহার রক্তপান করেছিল এবং ভ্যাম্পায়ার লর্ডে পরিণত হয়েছিল। সেই সময় তাদের প্রত্যেকের হাতে একটি বিশেষ চিহ্ন ফুটে উঠেছিল, আর বর্তমানে ঠিক সেই চিহ্নগুলো আবার জেগে ওঠে এবং উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। তাদের সমস্ত আঘাত নিমিষে সেরে যায় এবং তারা তাদের শক্তি ফিরে পায়, আগের চেয়েও অনেক গুণ বেশি। নতুন শক্তি পাওয়ার পর খেলার মোড় পুরোপুরি ঘুরে যায়। হেলি, জাকা, শিয়ন এবং বাকিরা মিলে সেই ভ্যাম্পায়ারদের কচুকাটা করতে শুরু করে। তাদের বিধ্বংসী রূপ দেখে প্রধান ভ্যাম্পায়ারটিও ভয় পেয়ে যায়। সে ধোঁয়ার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিয়ন তার ক্ষমতার মাধ্যমে ধোঁয়ার মধ্যে লুকিয়ে থাকা ভ্যাম্পায়ারটিকে খুঁজে বের করে। এরপর জাকা এবং বাকিরা মিলে একটি সম্মিলিত আক্রমণ করে এবং এক আঘাতেই সেই ভ্যাম্পায়ারের খেলা শেষ করে দেয় এবং সাথে সাথে পুরো ধোঁয়া মিলিয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে বাকি ছোট ছোট ভ্যাম্পায়ারগুলোও ছাই হয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে ওই প্রধান ভ্যাম্পায়ারটি বাকিদের তৈরি করেছিল, তাই তার মৃত্যুর সাথে সাথে তার সৃষ্টিও ধ্বংস হয়ে যায়। এরপর সবাই অবাক হয়ে তাদের হাতের চিহ্নের দিকে তাকায়। তারা বুঝতে পারে এই চিহ্নের কারণেই তারা এত শক্তিশালী হয়ে উঠেছে। ইলি বলে, আমার মনে হচ্ছে সোহা আমাদের সাহায্য করার চেষ্টা করছে। তখনও একটি ভ্যাম্পায়ার বেঁচে ছিল। শিয়ন তাকে জেরা করে জিজ্ঞেস করে, তোদের বাকি সঙ্গীরা কোথায় গেছে? ভ্যাম্পায়ারটি উত্তর দেয়, রয়্যাল প্যালেস। এই নামটা তাদের কাছে নতুন ছিল। তারা ম্যাপ দেখে অনুমান করে এটা হয়তো হাজার হাজার বছর আগের সেই পুরনো রাজপ্রাসাদ, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর হিলির সেই মুহূর্তটার কথা মনে পড়ে যখন ও ডার্ডানের শরীরে তলোয়ার ঢুকিয়ে ওকে শেষ করেছিল। ও বলতে থাকে, আমি শেষবার ওই তলোয়ারটা তখনই ব্যবহার করেছিলাম। ও ভাবতে থাকে এখন ওটা কোন জায়গায় থাকবে। গল্পের শেষে আমরা আবার খান এবং তার ওয়্যারউলফ সঙ্গীদের দেখতে পাই। তারা সেই গুদাম ঘরে পৌঁছেছে, কিন্তু সেখানে কোনো ওয়্যারউলফ নেই। হঠাৎ একজন বৃদ্ধ ওয়্যারউলফ সেখান থেকে বেরিয়ে আসে এবং জানায় যে বন্দীদের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। ভ্যাম্পায়াররা এভাবেই ওয়্যারউলফদের ব্যবসা করে। বৃদ্ধটি আরও জানায় যে ডার্ডান তাদের রাজার সমস্ত শক্তি চায়, যাতে সে সবার উপর রাজত্ব করতে পারে। এই কথা শুনে খানের অতীতে ক্রিসের সাথে তার লড়াইয়ের কথা মনে পড়ে যায়। সে প্রথম দেখাতেই বুঝেছিল যে ক্রিস কোনো সাধারণ ভ্যাম্পায়ার নয়। হঠাৎ সেই বৃদ্ধ ওয়্যারউলফের নজর খানের গলায় থাকা লোকেটের দিকে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা তোমার কাছে কিভাবে এলো? খান জানায় যে এটা তার পারিবারিক সম্পদ। বৃদ্ধটি তখন এক অবিশ্বাস্য সত্যি প্রকাশ করে। সে বলে, আমি নিশ্চিত এটা লাইক্যান্থ্রোপের চিহ্ন, আর এই লাইক্যান্থ্রোপ হলো সেই ওয়্যারউলফ যার শরীরে ভার্গান বা ওয়্যারউলফ দেবতার রক্ত বইছে, অর্থাৎ সে লর্ডের দ্বারা নির্বাচিত পরবর্তী রাজা। এই কথা শুনে খান আর তার সঙ্গীরা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। খান যে নিজেকে একজন সাধারণ ওয়্যারউলফ ভেবে এসেছে, সেই আসলে তাদের ভবিষ্যৎ রাজা। আর এই অসাধারণ এবং রোমাঞ্চকর তথ্য প্রকাশের সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হচ্ছে। আর আমি তো ভাই শুধু এটাই ভাবছি যে এটা কতটা অসাধারণ হতে চলেছে। মানে আজকের পর্বটি আগের পর্বের থেকেও অনেক বেশি আকর্ষণীয় ছিল। একদিকে হেলিরা যেমন নতুন শক্তি পেয়েছে, তেমনি অন্যদিকে খানের আসল পরিচয় প্রকাশ পেয়েছে। এখন দেখার বিষয় পরের পর্বে কি হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।